আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সাফিয়া খান আজকে আপনাদের ব্লাড এন্ড হেমাটোলজি সলভ ক্লাস নেব। তো ক্লাস শুরুর আগে কিছু প্রিলিমিনারি কথাবার্তা। মেইন ক্লাসটা আপনারা যারা করেছেন এই টপিকটা থেকে সাধারণত আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় 6 থেকে 8 নম্বরের প্রশ্ন আসে কমপক্ষে। কখনো কখনো 10 মার্কস, তার মানে হচ্ছে আপনার এমসিকিউ এসবিএ মিলিয়ে হচ্ছে 5টা কোশ্চেন, 3 থেকে 5টা কোশ্চেন আসে ইউজুয়ালি। আবার এই চ্যাপ্টারটা সমভাবে রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই আশা করি আপনারা মেইন ক্লাসটা শেষে খুব সুন্দর করে গুছিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে প্রিপারেশন নিয়েছেন। আর যদি কারো প্রিপারেশন কমপ্লিট না হয়ে থাকে, চেষ্টা করবেন আজকে সলভ ক্লাসটার পরে ঘাটতির জায়গাগুলো ফুলফিল করে ফেলা। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই এমসিকিউ দিয়ে আমরা শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন, ফ্যাক্টরস দ্যাট ডিক্রিজ অক্সিজেনেশন, হাই ব্লাড ভলিউম, আচ্ছা, অ্যানিমিয়া, হাই হিমোগ্লোবিন, লার্জ ব্লাড ফ্লো, পালমোনারি ডিজিজ। এখানে বোঝাই যাচ্ছে অক্সিজেনেশন কমায় কি, হাই ব্লাড ভলিউম, তারপর হিমোগ্লোবিন যদি হাই হয় তাহলে তো আমার আমার ব্লাড ফ্লো যদি অনেক বেশি থাকে ডেফিনেটলি আমার অক্সিজেনেশন অনেক বেশি হবে। তাহলে অপশন এ সি ডি ফলস, আর বি এবং ই ট্রু। ইন সিকল সেল অ্যানিমিয়া, আচ্ছা, এটা পড়ার আগে আমরা একটু দেখে নিতে চাই যে দেখেন আমাদের হিমোগ্লোবিন এসটা কি, এটা হচ্ছে আমাদের বিটা চেইনে যদি আমার ফল্টি হিমোগ্লোবিন, মানে আমি বলি যেমন বিটা চেইনে যদি ডিফেক্ট থাকে তখন আমার একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন অ্যারাইজ করে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন এস। এই হিমোগ্লোবিন এসটা যখন আমার লো অক্সিজেন কনসেন্ট্রেশনের এক্সপোজারে আসে তখন কি করে, সেটা আরবিসির ভেতরে সেটা ক্রিস্টাল প্রিসিপিটেট করে। ঠিক আছে, দে প্রিসিপিটেটস ইনটু ক্রিস্টাল। এবং এই ক্রিস্টালগুলো কি করে, ক্রিস্টালগুলো অ্যাকুমুলেট করে করে সেলটাকে এলংগেশন করে। ঠিক আছে, সেলটা এলংগেটেড হয়। আচ্ছা, এই কারণে এলংগেটেড আরবিসি গুলো বাইকনকেভ যে ডিস্কটা ছিল সেটার জায়গায় আমার হচ্ছে সিকল লাইক অ্যাপিয়ারেন্স করে। ঠিক আছে, যেখানে আমার বাইকনকেভ ডিস্ক থাকার কথা ছিল সেখানে আস্তে আস্তে এই যে সিকল লাইক কাস্তের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে। আচ্ছা, এছাড়াও কি করে, এই যে আমার আরবিসির ভিতরে যে ক্রিস্টাল প্রিসিপিটেট করছে, তাহলে প্রিসিপিটেট করে সেলটাকে এলংগেট করছে, এটা তো গেলই। আর আবার অ্যাবনর্মাল যে হিমোগ্লোবিনটা, সেই হিমোগ্লোবিনটা কি করে, সেল মেমব্রেনটাকেও ড্যামেজ করে। তাহলে সেল মেমব্রেনটা ড্যামেজ করার কারণে কি হয়, সেলগুলো হাইলি ফ্রেজাইল হয়ে যায়। হাইলি ফ্রেজাইল হয়ে যখন সেলের মেমব্রেনের ব্রেকডাউন হয়, আরবিসি ডিস্ট্রাকশন হয়, তখন আমার সিভিয়ার অ্যানিমিয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম আমার সিকল সেল অ্যানিমিয়ার, যে কিভাবে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ফর্মেশন হচ্ছে, কিভাবে সেটা আমার সিভিয়ার অ্যানিমিয়াতে লিড করছে। আচ্ছা, এবার আসি সিকল সেল অ্যানিমিয়াতে কি বলেছে, অপশন এ, ইন অ্যাবনর্মাল টাইপ অফ হিমোগ্লোবিন কল হিমোগ্লোবিন এস, এটা তো ট্রু। আচ্ছা, এরপরে কি, কন্টেনিং ফল্টি আলফা চেইনস ইন দ্য হিমোগ্লোবিন মলিকিউল, না দেখেন আলফা না, এটা আমরা ভালো করে খেয়াল করব। ঠিক আছে, এটা হচ্ছে আবার ফল্টি বিটা চেইনস। এরপর কি, সেলস বিকাম হাইলি ফ্রেজাইল লিডিং টু সিরিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে, এটা ট্রু। Sickle cell disease crisis in which oxygen tension in the tissue causes sickling, আচ্ছা, হাই অক্সিজেন টেনশন বলেছে। আমরা জানি যে হাই অক্সিজেন না, এটা হবে লো অক্সিজেন টেনশন। ঠিক আছে, এই জন্য আমরা খুব সুন্দর করে আগাগোড়া একটা অপশন সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো, আরবিসি ডিস্ট্রাকশন। ঠিক আছে, এটা ট্রু। তাহলে আমরা এবার আমাদের অপশন গুলো দেখে নিই। আমাদের অপশন এ, সি আর হচ্ছে ই ট্রু, বাকি সব ফলস। এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। এরপর আসি ক্যাটাবলিজম অফ হিমোগ্লোবিন। প্রথমে কি বলেছে, এটা হচ্ছে অকার্স ইন দা আরবিসি। আচ্ছা, রেড ব্লাড সেল আরবিসি তে হয় ডিস্ট্রাকশন। এছাড়াও হচ্ছে আমার সরি, এটা হচ্ছে ক্যাটাবলিজম বলেছে, হিমোগ্লোবিন ফরমেশন বলে নাই, বলছে ক্যাটাবলিজম, মানে আমার হিমোগ্লোবিনটা যেটা ব্রেকডাউন হয়, হিমোগ্লোবিন ব্রেকডাউনের কথা বলেছে। সেটা কি হয়, আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে হয়। ঠিক আছে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে, দ্যাট ইজ লিভার, স্প্লিন এন্ড বোন ম্যারো। ঠিক আছে, লিভার, স্প্লিন এন্ড বোন ম্যারো ইনভলভস অক্সিডেটিভ ক্লিভেজ অফ দ্য পোরফাইরিন রিং, ক্লিভেজ মানে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে, আমরা তো জানি হিমোগ্লোবিন ফর্মেশন হয় হচ্ছে আমার কি, প্রোটোপরফাইরিন রিং আর আয়রন দিয়ে। আর প্রোটোপরফাইরিন, সরি আমি একটু বলেছি মনে হয়,
যে আমার হিমোগ্লোবিন ফরমেশনের স্টেপ ছিল না, যে আমার হিমোগ্লোবিনটা কিভাবে ফরমেশন হচ্ছে। প্রথমত হচ্ছে আমার গ্লাইসিন আর সাকসিনাইল কোয়ে, ঠিক আছে, আমার গ্লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে এরা মিলে তৈরি করছে হচ্ছে আমার পাইরল রিং, ঠিক আছে, একটা পাইরল রিং তৈরি করতো। সেই পাইরল রিংটা কি হলো, পরবর্তীতে 4টা পাইরল রিং মিলে হচ্ছে প্রোটোপরফাইরিন 9 ফর্ম করলো, ঠিক আছে, প্রোটোপরফাইরিন 9। এটার সাথে আয়রন যখন অ্যাড হলো তখন সেটা তৈরি করলো হচ্ছে আমার হিম, ঠিক আছে। শর্টকাটে যদি আমরা এভাবে বলি যে হিমটা এইভাবে তৈরি হয়েছিল, ঠিক আছে। আর গ্লোবিনটা সিনথেসিস হয়েছিল অ্যামাইনো অ্যাসিড থেকে। তো যাই হোক, মেইন কথা কি আমার, যে ইনভলভস অক্সিডেটিভ ক্লিভেজ অফ দ্য পরফাইরিন। তাহলে আমি বোঝা যাচ্ছে যে আমার পরফাইরিন রিংটাকে ব্রেকডাউন করতে হবে আমার হিমোগ্লোবিন মলিকিউলটাকে ব্রেকডাউন করতে হলে। তাহলে দিস ইজ ট্রু। দিস ইজ ট্রু। এরপর আসি, রেজাল্টস ইন লিবারেশন অফ কার্বন মনোক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে আমার যখন হিমোগ্লোবিন ক্যাটাবলিজম হয় তখন আমার কার্বন মনোক্সাইড রিলিজ হয়। রেজাল্টস ইন ফরমেশন অফ প্রোটোপরফাইরিনোজেন, মানে প্রোটোপরফাইরিন ফরমেশনের কথা বলা হয়েছে, কিন্তু এটা ফলস, কারণ আমরা জানি কি প্রোটোপরফাইরিন রিং ফরমেশন হয় না। প্রোটোপরফাইরিন রিং ফরমেশন হয় হচ্ছে আমার যখন হিমোগ্লোবিন সিনথেসিস হয়, হিমোগ্লোবিন সিনথেসিসে প্রোটোপরফাইরিন ফর্ম হয়। আর এটা তো ব্রেকডাউন হবে, তাই না, কারণ প্রোটোপরফাইরিন রিং বলেছিলাম যে 4টা পাইরল রিং মিলে প্রোটোপরফাইরিন তৈরি করে। সেই প্রোটোপরফাইরিনটা আমার হচ্ছে আয়রনের সাথে অ্যাড হয়ে হিমোগ্লোবিন মলিকিউল তৈরি করে, ঠিক আছে, মানে হিম মলিকিউলটা তৈরি করে, এটার সাথে পরে গ্লোবিন অ্যাড হয়ে লেটার হিমোগ্লোবিন ফর্মেশন হয়, ঠিক আছে। ইজ দ্য সোল সোর্স অফ বিলিরুবিন। আচ্ছা, আমাকে বলেছে হিমোগ্লোবিনটা কি সোল সোর্স অফ বিলিরুবিন, মানে ক্যাটাবলিজম হয়ে হিমোগ্লোবিনের ক্যাটাবলিজম হয়ে। আচ্ছা, হিমোগ্লোবিনের ক্যাটাবলিজম, এটা সোর্স অফ বিলিরুবিন না, বিলিরুবিনের আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে টিস্যু সাইটোক্রোম। তাহলে এটা হচ্ছে ফলস, বুঝছে, দিস ইজ ফলস। তাহলে আমরা আনসার গুলো দেখে নিই, যে আমাদের অপশন বি এবং সি ট্রু, বাকি সব ফলস। আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এবার আসি, হেরিডিটারি স্পেরোসাইটোসিস বা কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া। কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক ইকটেরাস, সরি, কনজেনিটাল হেমোলাইটিক ইকটেরাস। এখানে কি হয় বলেছে, সেলস আর স্পেরোসাইটিক ইন নর্মাল প্লাজমা। সেলস আর স্পেরোসাইটিক ইন নর্মাল প্লাজমা, দিস ইজ ট্রু, ঠিক আছে। স্পেরোসাইটোসিস নর্মাল সেলে, মানে সেলগুলো নর্মাল প্লাজমাতে স্পেরোসাইটিক থাকে। হেমোলাইজ মোর রেডিলি দেন নর্মাল সেলস ইন হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন। এটা ফলস, কারণ কি হবে এখানে হাইপোটনিক, ঠিক আছে, হাইপোটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশনে এরা হচ্ছে নর্মাল সেলের চেয়ে মোর রেডিলি, মানে সরি, এটা হচ্ছে সেলগুলো নর্মাল সেলে বেশি হেমোলাইসিস হবে দেন হাইপোটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন, নট হাইপারটনিক, ঠিক আছে, নট হাইপারটনিক। ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে, এটা ট্রু। স্পেরোসাইটোসিস ইজ কজড বাই মিউটেশন ইন প্রোটিন, ঠিক আছে, কিছু প্রোটিনের মিউটেশনের জন্য এটা হয়, এটাও ট্রু, দিস ইজ অলসো ট্রু। স্পেকট্রিন মেইনটেইনস দ্য সাইজ এন্ড ফ্লেক্সিবিলিটি অফ দ্য রেড সেল মেমব্রেন। আচ্ছা, এখানে ভুলটা কোথায়, আমরা জানি যে স্পেকট্রিন অ্যান্ড কাইরিন এবং হচ্ছে আরো ট্রান্সমেমব্রেন প্রোটিন 3 এরা কি করে আমার শেপ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অফ দ্য রেড সেল মেমব্রেন, শেপ, ঠিক আছে, শেপ, নট সাইজ। ওকে, এই যে সূক্ষ্ম একটা জায়গা, এটার জন্য দেখে মনে হচ্ছে যে এটা ট্রু, কিন্তু আসলে এটা ফলস। এবং আমাদের বিসিপিএস এর পরীক্ষায় ঠিক এইরকম ছোট্ট ছোট্ট জায়গা, ছোট্ট ছোট্ট জায়গায় চেঞ্জ আসে। পর পরীক্ষা দিয়ে আমরা ভাবি যে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু আনফরচুনেটলি এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো মিস করে যাওয়ার জন্য আমাদের এই এমসিকিউর এক একটা ইয়ে থেকে 0.4 করে কমে যায়, ঠিক আছে। আনফরচুনেটলি একটুর জন্য তখন আমাদের পাস মিস হয়ে যায়। এই জন্য আমাদের খুব 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 ভালো করে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হবে এবং পরীক্ষার প্রশ্ন আগা গোড়া সুন্দর করে রিডিং করে দেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অপশন গুলো দেখি, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এই যে দেখেন কি বলেছে, যে আমার স্পেরোসাইটোসিসে কি হয়, প্রোটিনে মিউটেশন হয়। কোন প্রোটিন গুলো, যেগুলো মেমব্রেন স্কেলেটন অফ দি ইরিথ্রোসাইট, মানে আরবিসি যে মেমব্রেন স্কেলেটন ফর্ম করে ওই প্রোটিনের মিউটেশন হয়, ঠিক আছে। এই প্রোটিন গুলো কি করে, নরমালি মেইনটেইন শেপ, দেখেন শেপ এন্ড ফ্লেক্সিবিলিটি অফ দি রেড সেল মেমব্রেন, ঠিক আছে। এগুলোর নাম কি, স্পেকট্রিন,
ট্রান্সমেমব্রেন প্রোটিন ব্যান্ড 3 এবং লিঙ্কার প্রোটিন অ্যাঙ্কাইরিন, ঠিক আছে, স্পেকট্রিন, অ্যাঙ্কাইরিন এন্ড ট্রান্সমেমব্রেন প্রোটিন ব্যান্ড 3, স্পেকট্রিন, অ্যাঙ্কাইরিন এন্ড ট্রান্সমেমব্রেন প্রোটিন ব্যান্ড 3। আচ্ছা, এরপরে কিছু কথা, একটা প্রশ্ন এসেছে হিমোগ্লোবিন এফ থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যেহেতু গাইনির পরীক্ষা দিব, গাইনির পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, পার্ট 1-এ আমি আমাদের চ্যাপ্টার নাম্বার 7, খুব সম্ভবত আমাদের অবস্থ 10th এডিশন বই, সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি, ঠিক আছে, হেমাটোলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি এবং ফিটাসে কিছু হেমাটোলজিক্যাল চেঞ্জ আসে, ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ আসে, ঠিক আছে। ওই দুটা জিনিস আমি খুব সুন্দর, যখন আমরা ক্লিনিক্যাল পড়বো ওই অংশটুকুকে আমি হয়তো, এটা আমার এই পড়াটা হাইয়েস্ট এক পাতা এঁটে যাবে, সেই একটা পাতা আমি হেমাটোলজি শিটের প্রথম পাতায় লাগাই ফেলবো যখন আমার এই ক্লাসটা হবে, ঠিক আছে। এতে করে কি হবে, ওই যে আমি বলেছি যে 3 থেকে 5টা কোশ্চেন আসে, সেটা ক্লিনিক্যাল এবং বেসিক মিলিয়ে আসে, শুধু সোললি বেসিক থেকে আসে না। তাহলে আপনার কি হবে, কোরিলেট করতে সহজ হবে এবং পরীক্ষার আগে পড়াটা খুব ছোট্ট হয়ে আসবে, আপনার কোরিলেট করতে খুবই সুবিধা হবে, যেটা কিনা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য একদম ফরজ একটা জিনিস। আচ্ছা, তাহলে শুরু করি। হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এফ এ কি বলেছে, যে ফর্ম লেস দেন 10% অ্যাট টোটাল হিমোগ্লোবিন বাই 4 মান্থ, ঠিক আছে, দিস ইজ ট্রু। 4 মাসের সময় কি হয়, যে লেস দেন 10% এটা ফর্ম হয়, ইজ ফর্মড ইন দ্য ইয়ক স্যাক, দিস ইজ ফলস, ঠিক আছে। হিমোগ্লোবিন, আমার কথা হচ্ছে কি, হিমোগ্লোবিন এফ বলেন, যে হিমোগ্লোবিনই বলেন, নর্মাল হিমোগ্লোবিন কোথায় ফর্ম হয়, হিমটা যেটা, সেটা ইউজুয়ালি আমার মাইটোকন্ড্রিয়াতে ফর্ম হয়, ঠিক আছে, ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়াতে ফর্ম হয়। তাহলে আমার হচ্ছে হিমোগ্লোবিন এফ, এফ বলেন বা যাই বলেন, সেটা ইয়ক স্যাকে হয় না, আরবিসি হয়, ঠিক আছে, আরবিসি হয়, but not hemoglobin component. At term 90% hemoglobin is hemoglobin F. This is true, ঠিক আছে। টার্মের সময় হিমোগ্লোবিন, ফিটাসের হিমোগ্লোবিন F টা বেশি থাকে, has high affinity for oxygen, ঠিক আছে, this is also true. আচ্ছা, বলছিলাম যে has high affinity for oxygen, ঠিক আছে, this is true. 2 alpha 2 beta, this is false, ঠিক আছে। আমরা জানি এটা তো নর্মাল হিমোগ্লোবিনের কথা বলেছে, হিমোগ্লোবিন F কি 2 alpha 2 gamma, ঠিক আছে, দিস ইজ হচ্ছে আমার হিমোগ্লোবিন এফ, আর এটা হচ্ছে আমার নর্মাল হিমোগ্লোবিন, ঠিক আছে। এবার আমরা অ্যান্সার গুলো দেখে ফেলি, যে অপশন এ, সি এবং ডি ট্রু, বাকি দুটা ফলস। আচ্ছা, প্রলং স্ট্যান্ডিং অফ হোল ব্লাড আফটার কালেকশন ক্যান, এখানে প্রলং স্ট্যান্ডিং বলতে আমার প্রলং স্টোরেজ বুঝিয়েছে, ঠিক আছে, প্রলং স্টোরেজ বুঝিয়েছে, বলেছে যে আমার একটা প্রলং হোল ব্লাডকে অনেকদিন ধরে আমি স্টোর করে রাখলাম, এতে কি হতে পারে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমার প্রলং স্টোরেজ অফ ব্লাডে কি হয়, বা আমার প্রলং ব্লাড ট্রান্সফিউশন কি হয়, এগুলো আমাদের পরীক্ষার জন্য, সার্জারি এবং গাইনিক ফ্যাকাল্টির জন্য খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে, দিস ইজ ট্রু, কারণ আমরা জানি যে অনেকদিন ধরে ব্লাড স্টোরেজ থাকলে কি হয়, আমার তো নর্মালি অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতো, তার জায়গায় সেটা কি হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, আমরা জানি অ্যারোবিক গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ফর্মেশন হতো, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কি হবে, আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমার পাইরুভেট ফর্মেশন হবে, তার মানে আমার গ্লুকোজ কমে যাচ্ছে, তাহলে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ, দিস ইজ ট্রু। আচ্ছা, ডিক্রিজ সিরাম পটাশিয়াম লেভেল, মানে আমার বলছে হাইপোক্যালিমিয়া হয়, ঠিক আছে, ডিক্রিজ সিরাম পটাশিয়াম লেভেল, এটা আমরা ইউজুয়ালি ফলস বলবো, কারণ অনেকদিন থাকলে এটা হচ্ছে আমার হাইপোক্যালিমিয়া করে না, হাইপারক্যালিমিয়া করে, ঠিক আছে, হাইপারক্যালিমিয়া করে, সেল মেমব্রেন গুলো ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তখন ইন্টারসেলুলার পটাশিয়ামটা বাইরে রিলিজ হয় সিরামে হয়ে, সেটা হচ্ছে হাইপারক্যালিমিয়া করে। আচ্ছা, ইনক্রিজ ইন্টারসেলুলার এনজাইম ইন সিরাম, ঠিক আছে, এটা ট্রু, কারণ ওই যে বললাম যে আমার ইন্ট্রাসেলুলার এনজাইমটা সিরামে এক্সপোজ হয়, সেল মেমব্রেনটা হচ্ছে আমার কি হয়, ফ্রেজাইল হয়ে যায়, ফ্রেজাইল হয়ে এটা ব্রেকডাউন হয়, হয়ে হচ্ছে আমার ইন্ট্রাসেলুলার যে এনজাইম গুলো, সেগুলো হচ্ছে আমার সিরামে এক্সপোজ হয়, মানে সিরামে এটার কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। ইনক্রিজ ইন ব্লাড ইউরিয়া কনসেন্ট্রেশন, ঠিক আছে, দিস ইজ ফলস, আমার ইউরিয়া কনসেন্ট্রেশন বাড়ে না। এরপর হচ্ছে ইনক্রিজ ইন সিরাম সোডিয়াম কনসেন্ট্রেশন, দিস ইজ অলসো ফলস, ঠিক আছে।
সোডিয়াম কনসেন্ট্রেশনও বাড়ে না, আমার পটাশিয়াম কনসেন্ট্রেশন বাড়ে। তাহলে আমরা অ্যান্সার গুলো একটু দেখে নিই। আচ্ছা, very high ESR in found in, very high ESR in found is found in পলিসাইথেমিয়া। আচ্ছা, পলিসাইথেমিয়াতে তো আমার ইএসআর বাড়ে না, ইএসআর কমে, দিস ইজ ফলস। মাল্টিপল মাইলেমা, দিস ইজ ট্রু। টিউবারকুলোসিস, দিস ইজ ট্রু। তবে সিভিয়ার অ্যানিমিয়াতে বাড়ে, যে কোনো ম্যালিগনেন্সিতে অনেক বেশি ইএসআর বেড়ে যায়। কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, দিস ইজ ফলস। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, দিস ইজ অলসো ফলস। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার গুলো দেখে নেই। শুধু আমার অপশন বি এবং সি ট্রু। ঠিক আছে, পলিসাইথেমিয়া কি হয়, ইএসআর টা কমে যায়, দেন নরমাল। আচ্ছা, হরমোনাল কজেস অফ অ্যানিমিয়া, কি কি হরমোনাল কারণে অ্যানিমিয়া হতে পারে? ঠিক আছে, ফিওক্রোমোসাইটোমা, ফলস। ঠিক আছে, ফিওক্রোমোসাইটোমাতে হয় না। হাইপোথাইরয়েডিজমে, ঠিক আছে, দিস ইজ ট্রু। কুশিং এ এটাতেও হতে পারে, সরি, কুশিং এ হয় না, অ্যাডিসন্স এ হয়। কুশিং সিনড্রোমে হয় না, অ্যাডিসন্স ডিজিজে হয়। আর হাইপার থাইরয়েডিজমে হয় না, হাইপোতে হয়। ঠিক আছে, হাইপোতে হয়। তাহলে আমরা দেখি আমাদের অ্যান্সারটা, শুধু আমার বি এবং ডি এই দুটা ট্রু, বাকি সব ফলস। এখানে দেখেন, থাইরক্সিন হচ্ছে বলেছি ইরিথ্রোপয়েসিসের একটা ইম্পর্টেন্ট স্টিমুলাস, এই জন্য আমার থাইরয়েড হরমোন কমে গেলে, দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম হলে আমার অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, কুশিং এ আমার অ্যানিমিয়া হবে না, কুশিং সিনড্রোমে আমার পলিসাইথেমিয়া হয় ইউজুয়ালি। আমরা যদি ফিগারটার কথা মনে করি, যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম এবং সামনে এন্ডোক্রাইনে আবার পড়বো, যে কুশিং এর পেশেন্টের দেখা যেত যে দুইটা গাল খুব হয়ে আছে, এরাইথেমাটাস হয়ে আছে। ঠিক আছে, যে ওর হচ্ছে পলিসাইথেমিয়া হয়েছে। অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিমিয়া। আর হাইপোথাইরয়েডিজম, এটা তো বলেছি যে এখানে অ্যানিমিয়া হবে। আচ্ছা, লিউকোসাইটোসিস অ্যাসোসিয়েটেড উইথ, অপশন এ তে কি বলেছে, টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার আমাদের ইউজুয়ালি কি হয়, টাইফয়েড ফিভার আমাদের ইউজুয়ালি লিউকোপেনিয়া হয়। ঠিক আছে, লিউকোপেনিয়া হয়। লিউকোপেনিয়া, আরো স্পেসিফিক্যালি আমি যদি বলি, নিউট্রোপেনিয়া হয়। ঠিক আছে, নিউট্রোপেনিয়া হয়। তাহলে এটা লিউকোসাইটোসিস ইউজুয়ালি হয়। স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন, এটা যেহেতু একটা আমার ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে আমি ধরে নিচ্ছি লিউকোসাইটোসিস হবে। ঠিক আছে, আর ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে। মামস একটা ভাইরাল ফিভার, তারপরেও এটাতে আমার হচ্ছে আহ বাড়ে, আপনার লিউকোসাইটোসিস হয়। জিয়ারডিয়াসিস, ঠিক আছে, জিয়ারডিয়াসিস এটা প্যারাসাইটিক ইনফেকশন, এটাতে লিউকোপেনিয়া হয় না, ইউজুয়ালি লিউকোপেনিয়া হয় না। আর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেটা, সেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটাতেও ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমার অপশন বি, অপশন বি, সি এবং ডি ট্রু, বাকি দুইটা হচ্ছে ফলস। ঠিক আছে, এই দেখেন, টাইফয়েড ফিভার কজেস নিউট্রোপেনিয়া। আচ্ছা, এখন কি বলেছে, ও পজিটিভ মাদার, এ পজিটিভ বেবি, প্রভিশনাল ডায়াগনোসিস ইজ এবিও ইনকম্প্যাটিবিলিটি, হুইচ টেস্ট ইউ উইল ডু। ঠিক আছে, আমাকে এবিও ইনকম্প্যাটিবিলিটিটা সিনারিও দিয়ে বলেছে যে আমি এখন কোন টেস্টটা করব। আচ্ছা, আমরা তো যে কোনো ইনকম্প্যাটিবিলিটিতে কি করি, কুমস টেস্ট করি। ঠিক আছে, কুমস টেস্ট করি। এবিও ইনকম্প্যাটিবিলিটিতে ইউজুয়ালি আমরা ডিরেক্ট কুম টেস্ট করি। ঠিক আছে, আর আরএইচ এ হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই করি। ঠিক আছে, আরএইচ এ ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই করি। ইনডিরেক্ট আরএইচ এ কখন করি, যখন আমি হচ্ছে ফিটাসের এটা দেখি, কর্ড ব্লাড নিয়ে, যখন কর্ড ব্লাড থেকে হচ্ছে আমার কর্ড ব্লাড নিয়ে, কর্ড ব্লাডের স্যাম্পল নিয়ে আমি কুম টেস্ট করি, তখন সেটা আমরা ইউজুয়ালি ইনডিরেক্ট করি। ঠিক আছে, আর ডিরেক্ট বলি হচ্ছে যখন আমার ম্যাটারনাল সিরাম থেকে করি। বলছিলাম যে আমি যখন হোম টেস্টের ব্যাপারে বলছিলাম, যে ডিরেক্ট হোম টেস্ট আমরা ইউজুয়ালি কি করি, এটা আমাদের রেসিডেন্সি এফসিপিএস দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট। হোম টেস্ট বলছিলাম যে এবিও তে ইউজুয়ালি আমরা এবিএন কম্প্যাটিবিলিটিতে আমরা ইউজুয়ালি ডিরেক্ট হোম টেস্ট করি। ঠিক আছে, আর ইনডিরেক্ট হোম টেস্টে আমরা আরএইচ এ ইনডিরেক্ট ডিরেক্ট দুইটাই করি, বোথ। ইউজুয়ালি আমরা বোথ ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট, কখন ডিরেক্ট বলবো কখন ইনডিরেক্ট করবো। কুমস রিএজেন্ট একটা জিনিস আছে। ঠিক আছে, কুমস রিএজেন্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে অ্যান্টিবডি ডিরেক্টেড এগেইনস্ট অ্যান্টিবডি। তো ওই রিএজেন্টটা হচ্ছে, আমি যখন আমি কর্ড ব্লাড নিয়ে ওটাতে আমি ডিরেক্ট কুমস রিএজেন্টটা অ্যাড করছি, তখন আমার যদি ক্লাম্পিং হয়,
তখন আমার এটাকে আমি বলছি ইনডিরেক্ট ডিরেক্ট কোন টেস্ট পজিটিভ, ঠিক আছে, ডিরেক্ট কোন টেস্ট পজিটিভ। আর যখন আমি ম্যাটারনাল সিরাম, ইউজুয়ালি আমি আরএইচএ করি, আমি যখন ম্যাটারনাল সিরামটা নিয়ে তার সাথে আমি হচ্ছে কুমস রিএজেন্ট অ্যাড করি, তখন সেটাকে আমি বলছি ইনডিরেক্ট, ঠিক আছে। আরএইচএ আমি বললাম যে এবিওতে আমরা ইউজুয়ালি ডিরেক্ট কুম টেস্ট করি, আরএইচএ আমি ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই করি। ইনডিরেক্টটা কখন বলবো, যখন আমি ম্যাটারনাল সিরাম নিয়ে কুমস রিএজেন্ট অ্যাড করব, তখন ক্লাম্পিং হলে সেটা আমি ইনডিরেক্ট বলি। আর যখন আমি বলছি যে আমি ডিরেক্ট কর্ড ব্লাড নিচ্ছি, কর্ড ব্লাড নিয়ে ওটাতে কুমস রিএজেন্ট অ্যাড করছি, তখন যদি ক্লাম্পিং হয় তখন সেটাকে আমি বলছি ডিরেক্ট কুম টেস্ট, ঠিক আছে। এই জায়গাটা আমাদের একটু ভালো করে করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমার আরএইচ অ্যান্টিবডি যেটা মানে আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়, দ্যাট ইজ আইজিজি টাইপ। ওকে, দ্যাট ইজ আইজিজি টাইপ। আর আমার এবিও যেটা, সেটা হচ্ছে আমার আইজিএম টাইপ। ঠিক আছে, তাহলে আমরা পড়ি। আমি এখন কি কি টেস্ট করব, ঠিক আছে। আমি বুঝতেই পারছি আমার এভিএম কম্প্যাটিবিলিটি, আমি অবশ্যই কুম টেস্ট করব। তারপরে কি বলেছে যে অ্যান্টি ডিআইজিজি, না এরকম কোনো টেস্ট আমি করব না, ঠিক আছে। কারণ আমার এভিএম কম্প্যাটিবিলিটিতে বলেছে আমার আইজিএম অ্যান্টিবডি তৈরি হয় বেশি, মানে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা হচ্ছে ইউজুয়ালি আইজিএম টাইপ। ঠিক আছে, তাহলে এটাও ফলস, এটাও ফলস। ব্লাড স্মিয়ার অফ নিউবর্ন, হ্যাঁ ব্লাড স্মিয়ার অফ নিউবর্ন থেকে আমি টেস্ট করব। ডিরেক্ট অ্যান্টিগ্লোবিন টেস্ট অফ ফর দি নিউবর্ন, মানে হচ্ছে ডিরেক্ট কোন টেস্টের কথা বলেছে, এটাও করব। তাহলে আমরা অপশনগুলো দেখি, অপশন এ ডি ই ট্রু, আর বাকি সব হচ্ছে ফলস। আচ্ছা, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ফাইনাল ম্যাচুরেশন অফ আরবিসি, দুইটা জিনিস, ঠিক আছে, ভিটামিন বি12 আর হচ্ছে ফলিক অ্যাসিড, এই দুইটা ট্রু, আর বাকি সব ফলস। একটা এক্সপ্লেনেশন আছে যে কেন ইম্পর্টেন্ট, কেন এই দুইটা ফাইনাল ম্যাচুরেশনের জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দুইটাই আমার থাইমিডিন ট্রাইফসফেট ফরমেশনে লাগে, থাইমিডিন ট্রাইফসফেট ফরমেশনে লাগে। এটা হচ্ছে এসেনশিয়াল ব্লক অফ ডিএনএ ফর্ম করে, ঠিক আছে, এসেনশিয়াল ব্লক অফ ডিএনএ ফর্ম করে। এই জন্য হচ্ছে আমার ফাইনাল ম্যাচুরেশনের প্রোডাক্ট ইম্পর্টেন্ট দুইটা। ফাইনাল ম্যাচুরেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে দুইটা, সেটা ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড। আচ্ছা, কজেস অফ ট্রু পলিসাইথেমিয়া, ঠিক আছে, কি আমার হাই অ্যালটিটিউড, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, ডিহাইড্রেশন, পালমোনারি ডিজিজ, স্ট্রেস। এখানে বোঝাই যাচ্ছে ডিহাইড্রেশনটা আর স্ট্রেসটা হচ্ছে আমার ফলস হবে, ঠিক আছে, এটা ট্রু পলিসাইথেমিয়া করে না। ডিহাইড্রেশন আমার হচ্ছে কমে যাচ্ছে, আলটিমেটলি প্লাজমা ভলিউমটা কমে যাচ্ছে, কমে গিয়ে হচ্ছে আমার কি হচ্ছে, কনসেন্ট্রেটেড আরবিসি হচ্ছে, তখন আমার একটা মানে পলিসাইথেমিয়ার মতো একটা কন্ডিশন তৈরি হচ্ছে, কিন্তু এটা ট্রু না ইভেন স্ট্রেসেও। ঠিক আছে, হাই অ্যালটিটিউড, কনজেনিটাল হার্ট ডিজিজ আর পালমোনারি ডিজিজ, এই তিনটা হচ্ছে কজেস অফ ট্রু পলিসাইথেমিয়া, বাকি দুটা রিলেটিভ কজ। আচ্ছা, মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন, এটা আমরা খুব সুন্দর করে, খুব যত্ন করে প্রতিটা স্টেপ পড়বো। দেখে কি বলেছে, ফরমেশন অফ কমপ্লেক্স অফ অ্যাক্টিভেটেড সাবস্টেন্স কালেকটিভলি কল্ড প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। হ্যাঁ ঠিক আছে, এটা ট্রু। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর বেশ কয়েকটা জিনিস একসাথে মিলে হয়। Prothrombin activator catalyzes conversion of thrombin into prothrombin. This is definitely false. দেখো কি বলছে, thrombin into prothrombin নাকি prothrombin to thrombin? Prothrombin to thrombin হবে। Thrombin acts as a coenzyme to convert fibrinogen into fibrin fiber. ঠিক আছে, this is true. Prothrombin activator catalyzes conversion of prothrombin to thrombin. ঠিক আছে, এটা true. Calcium helps in conversion of fibrin monomer to fibrin fiber. ঠিক আছে, এটাও true. ঠিক আছে, তাহলে আমি বলেছি অপশন এ, সি, ডি আর ই হচ্ছে ট্রু, আর একটা মাত্র ফলস আছে, সেটা হচ্ছে কি, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর ক্যাটালাইজেস কনভার্সন অফ থ্রম্বিন টু প্রোথ্রম্বিন, উল্টাটা লিখেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার এক্সপ্লেনেশন। এবার আসি, মেকানিজম রিগার্ডিং এক্সট্রিনসিক পাথওয়ে ফর initiating clotting, release of tissue factor, true. Activation of factor 10, this is also true. Effect of factor 10A to form prothrombin activator, this is also true. Release of tissue thromboplastin, এটাও true. ওই tissue factor, tissue thromboplastin এইগুলো একই কথা, ঠিক আছে। Activation of factor 11, এটা false. তাহলে আমার প্রথম চারটা true, বাকি এটা false. আচ্ছা, important factors for preventing clotting in the normal vascular system are,
আচ্ছা, আমার একটা নর্মাল ভাস্কুলার সিস্টেমে কেন ক্লটিং হয় না? স্মুথনেস অফ দ্য এন্ডোথেলিয়াল সারফেস, ট্রু। অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 11, this is also true. Layer of glycocalyx in the endothelium, true. Protein bound with the endothelial membrane, thrombomodulin, ঠিক আছে, থ্রোম্বোমোডুলিনের সাথে প্রোটিন বাইন্ড করে, এটাও ট্রু। অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 9, দিস ইজ ফলস। তাহলে আমার প্রথম চ্যাপ্টার ট্রু এবং পরেরটা হচ্ছে ফলস। আচ্ছা, হিমোফিলিয়াতে কি হয়? Caused by an abnormality or deficiency of factor 8. আচ্ছা, deficiency or abnormality of factor 8, this is true. এরপরে বলেন ব্লিডিং ইউজুয়ালি ডাজ নট অকার। এটা খুবই একটা কনফিউজিং স্টেপ, হ্যাঁ, এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং পড়তে হবে। কি বলেছে? ব্লিডিং ইউজুয়ালি ডাজ নট অকার, এটা ট্রু। মনে হচ্ছে যে আরে হিমোফিলিয়া ব্লিডিং ডিসঅর্ডার, এখানে তো ব্লিডিং হবে, কিন্তু দেখেন কথাটা কি, ইউজুয়ালি ডাজ নট অকার। ব্লিডিং ইউজুয়ালি হয় না, কখন হয়? যখন একটা ট্রমা হয়। আইদার মাইনর সিভিয়ার হিমোফিলিয়া হলে, যদি মাইনর ট্রমা হয় তখনই অনেক বেশি ব্লিডিং হবে, অথবা যদি তার কোনো আরটিএ হয় বা কোনো একটা মানে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকে, একটা ট্রমার হিস্ট্রি থাকতে হবে, তখন ইউজুয়ালি ব্লিডিং হয়। X-linked dominant disease, false. এটা রিসেসিভ ডিজিজ। ফিমেল ইউজুয়ালি ক্যারিয়ার, মেল অলওয়েজ সাফারার, ট্রু। এটা আমরা সবাই জানি, শুধু আমার হচ্ছে অপশন সিটা ফলস। এই দেখেন, ব্লিডিং ইউজুয়ালি ডাজ নট অকার এক্সেপ্ট আফটার ট্রমা, ঠিক আছে, ট্রমা ছাড়া হয় না ইউজুয়ালি। আচ্ছা, চেঞ্জেস ইন ডিআইসি। ডিআইসি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে ফিজিওলজিতে ডিআইসি পড়বো, তার চেয়ে এটা সুন্দর করে পড়বো যখন আমরা প্যাথোলজি পড়বো, এবং আমাদের অবস্টেট্রিক্স এর যখন ক্লিনিক্যাল প্যাথোলজি পড়বো, তখন আমাদের ডিআইসিটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সার্জারি এবং গাইনি ফ্যাকাল্টির জন্য ডিআইসি ইনফিনিটি স্টার। এখানে প্লাটলেট কাউন্টটা বেড়ে যায়, ঠিক আছে, এটা তো ডেফিনেটলি ফলস, কারণ আমি জানি প্লাটলেট কাউন্ট কমে যায়। ফ্যাক্টর 10, এগুলো তো এটাও কমে। এপিটিটি কমে, এফডিপি ডিক্রিজ হয় না, এফডিপি বাড়ে। ডি ডাইমারটা নেগেটিভ না, ডি ডাইমারটা পজিটিভ হয়, তাহলে আমার সবগুলো অপশন হচ্ছে ফলস। আচ্ছা, রিগার্ডিং ওয়ারফারিন, ওয়ারফারিন নিয়ে কি বলেছে? যে অ্যামাউন্টস অফ অ্যাক্টিভেটেড active prothrombin and factor 7, 9, 10 and all formed by the liver begin to fall. আচ্ছা, মানে হচ্ছে প্রথ্রম্বিন মানে ফ্যাক্টর মানে 2, 7, 9, 10 এবং all formed by the liver begin to fall, ঠিক আছে, this is true. Effects by inhibiting the enzyme VCORC1, এটাও ট্রু। হ্যাঁ, আপনারা যদি ওই কনভার্সনটা খেয়াল করেন ভালো করে পড়ার সময়, দেখবেন ওখানে লেখা আছে, এইটার কথা মাঝখান দিয়ে লেখা আছে VCORC1। ফিগারটা না দেখলে আসলে আমরা এটা মনে থাকবে না, ঠিক আছে। অ্যাকশন লাস্ট অ্যাবাউট 1.5 এবং ফিগারটা হচ্ছে আমাদের শীটে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, বেসিক শীটে হেমাটোলজি চ্যাপ্টার ওয়ারফারিন যেখানে পড়বেন দেখবেন এটা কনভার্সন দেওয়া আছে, বইটার মধ্যে এই ফিগারের কর্নারে লেখা আছে VCORC1, ঠিক আছে। আচ্ছা, অ্যাকশন লাস্ট অ্যাবাউট 1.5 to 4 days, ঠিক আছে, এটা হচ্ছে ফলস। তারপর দেখেন, decreases availability of the active form of vitamin K in the tissue, right? This is true. Normal coagulation usually returns 1 to 3 days after discontinuing warfarin therapy. মানে warfarin therapy discontinue করার পরে coagulationটা আমার 1 থেকে 3 দিনের মধ্যে রিটার্ন করে, this is also true, ঠিক আছে। These are the explanation. আচ্ছা, প্লাজমা অফ আ নর্মাল অ্যাডাল্ট 91 থেকে 92% ওয়াটার থাকে, দিস ইজ ট্রু। অ্যাকাউন্টস ফর 10% অফ বডি ওয়েট, ফলস, কারণ এটা জানি আমরা অ্যাকাউন্টস ফর 5% অফ দি বডি ওয়েট, ঠিক আছে, 5% অফ দি বডি ওয়েট। কন্টেন্স 8 মিলিমোল অফ পটাশিয়াম, ফলস, কারণ আমরা জানি কি পটাশিয়ামের নর্মাল লেভেল কত, 3.5 থেকে 5 অর 5.5, ঠিক আছে। কন্টেন্স 140 মিলিমোল অফ সোডিয়াম, দিস ইজ ট্রু, কারণ এটা রেঞ্জ কত, 138 থেকে 146। আগে আমরা এটা মনে রাখার জন্য পড়তাম 135 থেকে 145, কিন্তু গাইটানের লেটেস্ট এডিশনে এসেছে এটা 138 থেকে 146। কন্টেন্স xanthine and hypoxanthine, this is also true, ঠিক আছে, তাহলে অপশন এ, বি, ই ট্রু। নেক্সট কোশ্চেনে যাই, ফলোইং আর দ্য ইফেক্টস অফ অ্যানিমিয়া অন দ্য সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, অ্যানিমিয়াতে কি হচ্ছে আমার, raised blood viscosity, this is false, ঠিক আছে, ব্লাড ভিসকোসিটিটা বাড়ে না, ব্লাড ভিসকোসিটিটা কমে যায়। তারপর দেখেন ইনক্রিজ রেজিস্ট্যান্স ইন দ্য পেরিফেরাল ব্লাড ভেসেলস। আচ্ছা, অ্যানিমিয়াতে কি হয়, রেজিস্ট্যান্স হচ্ছে বাড়ে না, এটা কমে, ঠিক আছে, কমে, এটাও কমে, তাহলে এই দুটো হচ্ছে ফলস। এরপরে আসি, ইনক্রিজ কোয়ান্টিটিস অফ ব্লাড রিটার্ন টু দ্য হার্ট। আচ্ছা, ব্লাড কোয়ান্টিটিটা কিভাবে বাড়বে অ্যানিমিয়াতে, এটাও হচ্ছে আমার ফলস, ঠিক আছে। ইনক্রিজ কোয়ান্টিটিস অফ ব্লাড রিটার্ন টু দি হার্ট, ইনক্রিজ ওয়ার্কলোড অন দি হার্ট, এটা ট্রু।
ডিক্রিজ হার্ট রেট, এটা ফলস, কারণ আমরা জানি অ্যানিমিয়াতে কি হয়, ইউজুয়ালি ট্যাকিকার্ডিয়া হয়। ঠিক আছে, অ্যানিমিয়াতে ট্যাকিকার্ডিয়া হয়, ব্র্যাডিকার্ডিয়া হয় না। ঠিক আছে, তাহলে দিস ইজ ফলস। আচ্ছা, ইনক্রিজ কোয়ান্টিটিস অফ ব্লাড রিটার্ন টু দি হার্ট, এটা হচ্ছে ট্রু। ইনক্রিজ কোয়ান্টিটিস অফ ব্লাড রিটার্ন টু দ্য হার্ট, এটা হচ্ছে অপশন সিটা হচ্ছে ট্রু। ঠিক আছে, আচ্ছা এরপর আসি, আয়রন অ্যাবজর্পশন ফ্রম জিআইটি ডিপেন্ডস অন লস অফ বডি আয়রন, হ্যাঁ এটা ট্রু। অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সফেরিন অনলি, দিস ইজ ফলস। আচ্ছা, এটা আমি এক্সপ্লেইন করব। স্টোরেজ অফ আয়রন ইন দ্য বডি, আচ্ছা এখানে আরেকটা কথা খেয়াল করেন, এখানে বলেছে কি ডিপেন্ডস অন। ডিপেন্ডস অন মানে কি আপনার ইনক্রিজ, আইদার ইনক্রিজ অর ডিক্রিজ, দুইটা দুইটা ফ্যাক্টরই ট্রু হবে। ঠিক আছে, যদি বলতো কোনটা বাড়ায় কোনটা কমায়, তখন হচ্ছে যে ফ্যাক্টর গুলা কমায় সেগুলো ফলস হতো। কিন্তু ডিপেন্ডস অন কোশ্চেন আমরা এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করব। ঠিক আছে, এরপর আসি, দেখেন এটাও বলেছি ট্রু, স্টোরেজ অফ আয়রন ইন দ্য বডি। কেমিক্যাল কনভার্সন অফ ডায়েটারি আয়রন, আচ্ছা কেমিক্যাল কনভার্সন অফ ডায়েটারি আয়রন, এটার উপর হচ্ছে ডিপেন্ড করে, দিস ইজ অলসো ট্রু। এরপরে আসি, স্টেট অফ সার্কুলেশন ইন দ্য ইন্টেস্টাইনাল ওয়াল, এটা ফলস, কারণ আমার ইন্টেস্টাইনাল ওয়ালের সার্কুলেশনের উপর আয়রন অ্যাবজর্পশন ডিপেন্ড করে না, আয়রন অ্যাবজর্পশন তো আমার স্টমাকে হচ্ছে, তাহলে ইন্টেস্টাইনাল ওয়ালের সার্কুলেশন এটাকে প্রভাবিত করে না। ঠিক আছে, সো দিস ইজ ফলস। তাহলে হচ্ছে আমার অপশন এ, সি আর হচ্ছে ডি ট্রু। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে আমার ট্রান্সফেরিনটার উপরই শুধু ডিপেন্ড করে না, এটা হচ্ছে আমার কি করে, যে অ্যামাউন্ট অফ কি বলে এই আপনার ফেরোপরটিন, তারপর হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1, এরকম আরো কিছু জিনিস আছে, ওগুলোর উপর ডিপেন্ড করে, শুধু সোললি ট্রান্সফেরিনের উপর ডিপেন্ড করে না। তাহলে আমরা দেখি অপশন এ, সি এবং ডি ট্রু, বাকি দুটো ফলস। কোয়াগুলেশন রিকোয়ার্স, ঠিক আছে, একটা নর্মাল কোয়াগুলেশনের জন্য কি কি লাগবে আমার, ইনঅ্যাক্টিভেশন অফ হেপারিন, ডেফিনেটলি দিস ইজ ট্রু। ইনঅ্যাক্টিভেশন অফ প্লাজমিন, ফলস, কোয়াগুলেশনের জন্য তোমার প্লাজমিন ফর্ম হতে হবে। ক্যালসিয়াম আয়ন, দিস ইজ ট্রু। ভিটামিন কে, দিস ইজ অলসো ট্রু। ভিটামিন সি, দেখেন এটা আমি যদি একটু ব্যাকহেলি হয়ে অ্যান্সার করি, আমি কিন্তু এটা ট্রু দিয়ে দিতাম এবং আমার 0.4 মার্কস, জাস্ট একটা ছোট্ট সিলে মিস্টেকের জন্য আমার 0.4 মার্কস কাটা যেত। ভিটামিন সি না, দিস উইল বি প্রোটিন সি। ঠিক আছে, দিস উইল বি প্রোটিন সি, নট ভিটামিন সি। আচ্ছা, প্রোটিন সি, ওকে। এরপর আসি, activated platelet has following function: adhesion, activation, secretion, procoagulant activity, এই চারটা হচ্ছে আমার ট্রু। activated platelet এর এই চারটা ফাংশন থাকে। ঠিক আছে, adhesion, activation, secretion and procoagulant activity. Anticoagulant activity, this is false. Function of cytoplasmic enzyme of RBC, আচ্ছা আরবিসি সাইটোপ্লাজমিক ফাংশন গুলা কি কি, capable of metabolizing glucose and forming small amounts of ADP, ঠিক আছে, এটা হচ্ছে ফলস। তারপর হচ্ছে মেইনটেইন pliability of the cell membrane, ঠিক আছে, this is true. Maintain membrane transport of the ion, this is also true. Keep the iron of cells hemoglobin in the ferric form rather than ferrous form, এটা ফলস। এটা কি করে, ইউজুয়ালি ফেরাস ফর্মে রাখে rather than ferric form. Prevent oxidation of the protein in the RBC, this is true. আচ্ছা, এই কোশ্চেনটা একটু কঠিন, সাইটোপ্লাজমিক এনজাইম অফ আরবিসি, এটা না পারলে আপনার মন খারাপ করবেন না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ভুল করলে অনেক, যেমন প্লাটলেট থেকে যদি আমরা কোনো কোশ্চেন ভুল করি তাহলে বুঝবো আমার পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু এরকম দুই চারটা কোশ্চেন যদি আমাদের মিস যায় তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে কি বললাম যে ফাংশন অফ সাইটোপ্লাজমিক এনজাইম কি হচ্ছে, এটা হচ্ছে মেটাবোলাইজিং, এটার গ্লুকোজ মেটাবোলাইজিং ক্যাপাবিলিটি আছে এবং এরা কি করে, স্মল অ্যামাউন্ট অফ এডিপি ফর্মেশন করে। ঠিক আছে, এটা হচ্ছে বলেছি আমরা ফলস। এবার আসেন আমরা এক্সপ্লেনেশনটা পড়ি। কি বলেছে, when RBCs are delivered from the bone marrow into the circulatory system they normally circulate an average of, আচ্ছা 120 দিন। আচ্ছা, এখানে দেখেন কি বলেছে যে আমার ম্যাচিউর আরবিসি তে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুই থাকে না, কিন্তু তাদের কি থাকে, সাইটোপ্লাজমিক এনজাইম থাকে, যেটা কিনা কি করে, তাদের কেপেবল অফ মেটাবোলাইজিং গ্লুকোজ এন্ড ফর্মিং স্মল অ্যামাউন্ট অফ এটিপি। ঠিক আছে, এটিপি নট এডিপি, শুধু এই জিনিসের জন্য হচ্ছে পুরা স্টেমটাতে পুরাটা কারেক্ট কথা লিখে লাস্টে কি লিখেছে, এডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে, মানে এডিপি লিখেছে। এই জন্য কোশ্চেন খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে, এই জন্য এটা ফলস হয়েছে।
আচ্ছা, এরপর দেখেন এরা কি করে, মেইনটেইন প্লায়াবিলিটি অফ দি সেল মেমব্রেন করে, মেইনটেইন মেমব্রেন ট্রান্সপোর্ট অফ আয়ন, কিপ দ্য আয়রন ইন দ্য সেলস ইন হিমোগ্লোবিন ইন দ্য ফেরাস ফর্ম, ঠিক আছে, ইন দ্য ফেরাস ফর্ম, প্রিভেন্ট অক্সিডেশন। আচ্ছা, এরপর আসি, বেসোফিল গ্র্যানিউলস কন্টেইন ফলোইং। আচ্ছা, বেসোফিল গ্র্যানিউলস কিছু গ্র্যানিউল কন্টেইন করে, কি কি, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, হেপারিন, সেরোটোনিন, আর হচ্ছে সাইটোকাইন, ঠিক আছে, লাইসোসোমাল এনজাইম, প্রোটিয়েজ, এরকম কিছু জিনিস হচ্ছে এরা করে। এবার দেখি আমার অ্যান্সার, হিস্টামিন, ঠিক আছে, ট্রু। মেজর বেসিক প্রোটিন, এটা আমি ইনফ্লামেশন চ্যাপ্টার করতে গেলে আরো জানতে পারবো, দিস ইজ অলসো ট্রু। প্রোটিয়েজ ট্রু, ঠিক আছে, হেপারিন ট্রু, শুধু হিস্টামিনেজ ফলস। হিস্টামিনেজ নামে কোনো এনজাইম নাই এখানে, প্রোটিয়েজ আছে, লাইসোসোমাল এনজাইম গুলো আছে। এর সাথে সাথে আমাদের এমসিকিউ শেষ। এবার আমরা আসি এসবিএ তে। এসবিএ তে আমরা ক্লু ধরে ধরে, যে আমার কোনটা ক্লু ছিল, যে মেথড অফ এক্সক্লুশনে কিছু সলভ করব, কিছু হচ্ছে ডেফিনেটিভ ক্লু ধরে সলভ করব। দেখেন, a patient came to you with complaints of weakness, irritable, restless, and fever. He also complains of parectal bleeding. On examination, patient is severely pallor and no organomegaly, no enlargement of lymph node. এখন বোন ম্যারোতে কি হয়েছে, হাইপোসেলুলারিটি, মানে আমার সেল কাউন্ট গুলা কম। মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি হবে আমার? আচ্ছা, মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি হবে? আমি এখন বোন ম্যারোতে যখন আমি হাইপোসেলুলারিটি, আমার কোনো স্পেসিফিক করে বলা নাই, কোনো স্পেসিফিক সেল কাউন্টের কথা বলা নাই, তার প্যালোরও আছে, ব্লিডিংও আছে, আবার হচ্ছে আমার কি বলে কোনো অর্গানোমেগালি নাই। আচ্ছা, তাহলে আমি এটা বুঝতে পারছি যে তার আমার তিনটা কাউন্টই কম, তিনটা সেলের কাউন্টই কম। তাহলে সেটা কখন হবে? সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হবে। তাহলে আমার এসবি এর অ্যান্সার হচ্ছে ই। ঠিক আছে, এরপর আসি 27 নাম্বার কোশ্চেনে। আর 72 years old man has undergone an emergency repair for a rupture abdominal aortic aneurysm. Pre-operatively, he was taking aspirin, clopidogrel and warfarin. Intraoperatively, তাকে 5000 ইউনিট হেপারিন দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে তার কি হয়েছে, অ্যাডমিশনে সিসিইউতে তার হিমোগ্লোবিন এসেছে 8, প্লাটেলেট হয়ে গেছে 40,000, ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 7,000। আর হচ্ছে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টস আর মেজার্ড এন্ড ফাউন্ড টু বি মার্কলি এলিভেটেড, মানে এফডিপি বেড়েছে, ঠিক আছে, দিস ইজ দ্য ক্লু, দিস ইজ দ্য ক্লু। এটা কি চেয়েছে সিনারিও, এত হাবিজাবি লেখার পরে এই যে এই জায়গাটা হচ্ছে ক্লু, লো প্লাটেলেট কাউন্ট, এটা হচ্ছে একটা ক্লু। এটা কি হবে, কি হবে, এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ডিআইসি, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে, ডিআইসি। আচ্ছা, অথবা এটাকে আরেকটা নাম কি, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। আচ্ছা, এরপর আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ থ্রোম্বোসিস, ঠিক আছে, নিচের কোনটা থ্রোম্বোসিসের সাথে অ্যাসোসিয়েটেড না? দেখেন, endothelial cell damage, this is false. Use of tourniquet in surgery, this is also false. Formation of platelet aggregate, এটা তো থ্রোম্বোসিস করে, একটা স্টেপ অফ থ্রোম্বোসিস। থ্রোম্বোসাইটোপেনিয়া, আমার যদি প্লাটেলেট কাউন্ট কমে যায়, তাহলে আমার থ্রোম্বোসিস হবে, থ্রোম্বোসিস আরো কম হবে, কার্সিনোমা স্টমাক, এগুলো না, তাইলে হচ্ছে আমার থ্রোম্বোসাইটোপেনিয়া, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে আসি, which of the following statements relating to pharmacology of warfarin is untrue? Interferes with clotting factor 2, 7, 9, 10, ঠিক আছে, এটা হচ্ছে বলেছে আমার কোশ্চেনটা দেখেন আনট্রু, মানে আপনার কাছে ফলস জানতে চেয়েছে। এরকম কোশ্চেন যখনই আসবে তখন আপনার প্রথম কাজ হবে কোশ্চেনে দুটা জিনিস লেখা, একটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট, আরেকটা লিখবেন হচ্ছে অ্যান্সার। এরপরে এটা আপনি অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন, এ বি সি ডি ই, ঠিক আছে, প্রতিটা স্টেটমেন্টের পাশে অ্যান্সার লিখবেন। যেমন আমাকে বলেছে ইন্টারফেয়ারস উইথ ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, এটা তো একটা ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে, এটা ট্রু স্টেটমেন্ট। তারপর আগে আমরা স্টেটমেন্ট গুলো খুঁজি, তারপর আমরা অ্যান্সার গুলো বলবো। ইট মে নট বি ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ফর আপ টু 72 আওয়ার্স, এটা আমরা জানি, এটাও ট্রু, কারণ ওয়ারফারিনের কি হয় আমার জানি যে 72 আওয়ার্স, মানে ইট ইউজুয়ালি 3 days টু অ্যাক্টিভেট, ইট টেকস 3 days টু অ্যাক্টিভেট, মানে 72 আওয়ার্স, ঠিক আছে, এটাও ট্রু। তাহলে আমার বি স্টেম অপশনটাও ট্রু। হাফ লাইফ অফ ওয়ারফারিন ইজ 40 আওয়ার্স, ঠিক আছে, হাফ লাইফ হচ্ছে 40 আওয়ার্স, এটাও ট্রু, মানে নিয়ারলি 40 আওয়ার্স আর কি, রেঞ্জে, যদিও আমাদের হচ্ছে রেঞ্জে 60 আওয়ার্স এর মতো বলেছে, ওই কাছাকাছি। ওয়ারফারিন হ্যাজ আ লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, একদম চোখের সামনে একটা ডাহা মিথ্যা কথা, ঠিক আছে,
লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমরা জানি এটা হচ্ছে স্মল ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে, স্মল ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে। এটা ভুল। ইট ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার, দিস ইজ অলসো ট্রু। তাহলে দেখেন এখানে আমার যতগুলা ট্রু স্টেম আছে সেগুলো হয়ে যাবে ফলস, কারণ আমাকে মানে আনট্রু বা ফলস, ঠিক আছে। তাহলে দেখেন আমাকে বলেছে যে নিচের কোনটা মিথ্যা বা সত্য নয়, ঠিক আছে। তাহলে এখন সত্য নয় কোনটা, অপশন এ, এটা তো সত্য। তাহলে এই অ্যান্সারটা আমার, এখন আমার সত্য নয় একটাই, সেটা হচ্ছে ডি। তাহলে সত্য নয়টা হবে আমার ট্রু, আর বাকি সবগুলো হবে হচ্ছে আমার ফলস। আশা করি বুঝাতে পেরেছি। কেউ যদি বুঝতে না পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার আছে, আমাকে অবশ্যই নক দিবেন, ঠিক আছে। এই প্যাচ গুলো ধরাটা খুব ইম্পর্টেন্ট। আগে বিসিপিএস এই ধরনের কোশ্চেন অনেক বেশি আসতো, আনট্রু, হুইচ ইজ নট ফলস। যদি একটু মানে একটু অসতর্ক থাকা যায়, একটা সুন্দর পারা প্রশ্ন থেকে 2টা মার্কস মিস হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য খুব সতর্কতার সাথে, মাথা পরীক্ষার সময় অনেক গরম থাকে, এটা করার জন্য আমি এই টেকনিকটা অলওয়েজ ফলো করি এবং সবাইকে আমি এটা বলি যে স্টেটমেন্ট এবং আনসার এইভাবে 2টা কলাম করে আপনি সুন্দর করে জিনিসটা পেন্সিল দিয়ে রাফ করে তারপর অ্যান্সার করবেন, ঠিক আছে। আপনার 2টা মিনিট সময় লাগলেও 2টা মার্কস আপনার সেভ হবে। তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এরপর আসে, a 44 years old man receives a large volume of transfusion of whole blood. The whole blood is 2 weeks old. Which of the following best describes its handling of oxygen? বলছে 2 সপ্তাহ পুরনো একটা ব্লাড হচ্ছে একটা ভদ্র 44 বছর ভদ্রলোককে লার্জ ভলিউম অফ ব্লাড দেওয়া হলো, হোল ব্লাড দেওয়া হলো, মানে ম্যাসিভ ট্রান্সফিউশন করা হলো, এবং এই হোল ব্লাড গুলো 2 সপ্তাহ পুরানো ছিল। এখন এই হোল ব্লাডের হ্যান্ডলিং অফ অক্সিজেন সেটা আমি কিভাবে মানে কিভাবে হচ্ছে আমি ডিসক্রাইব করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আর একটা জিনিস বলে রাখি যে আমার স্টোর ব্লাডে হচ্ছে কি হয়, 2,3 ডিপিজি, যেটা 2,3 ডাইফসফোগ্লিসারাইড, এটা হচ্ছে আমার কম থাকে, ঠিক আছে, কম থাকে। এই কারণে এটা কি হয়, হায়ার অ্যাফিনিটি অফ অক্সিজেন থাকে, ঠিক আছে, অক্সিজেন অ্যাফিনিটিটা অনেক বেশি থাকে। আর এই কারণে কি হয়, যেটা মেটাবলাইজিং টিস্যুতে যত বেশি অক্সিজেনের সাথে বাইন্ড করবে তত এটা মেটাবলাইজিং টিস্যুর সাথে, মেটাবলাইজিং টিস্যুতে গিয়ে রিলিজ কম হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক কথা। তাহলে এখন দেখি আমরা অপশন এ তে কি বলেছে, যে ইট উইল হ্যাভ আ লো অ্যাফিনিটি ফর অক্সিজেন। ফলস। আমরা বলেছি কি হাই অ্যাফিনিটি অফ অক্সিজেন। It has affinity for oxygen is unchanged. এটাও false. It will more readily release oxygen in the metabolically active tissue than fresh blood. এটাও false. আমরা বলেছি 2,3 ডিপিজি যে লেস, আপনার হচ্ছে কি বলে যে স্টোর ব্লাডে 2,3 ডিপিজি টা লেস থাকে, যে কারণে আমার হচ্ছে হাই অ্যাফিনিটি ফর অক্সিজেন থাকে, এবং এই জন্য অক্সিজেনের প্রতি যেহেতু তার আসক্তি বেশি, সে হচ্ছে মেটাবলাইজিং টিস্যুতে গিয়ে কম রিলিজ হয়। তাহলে এই জন্য এই যে দেখেন মোর রেডিলি বলেছে, তাহলে এটা ফলস, এটাও ফলস। এরপর দেখেন রিলিজ অফ অক্সিজেন ইন মেটাবলিক অ্যাক্টিভ টিস্যু উইল বি দ্য সেম অ্যাজ ফ্রেশ ব্লাড। না, আমরা বলেছি যেটা কম হবে, নট এজ সেম, নট মোর, ঠিক আছে, কোনোটাই না। ইট উইল হ্যাভ ইনক্রিজ অ্যাফিনিটি ফর অক্সিজেন, দিস ইজ দি অনলি ট্রু অপশন। তাহলে আমার এসবি এর অ্যান্সার কি এটা। ওকে, এরপর আসি কোশ্চেন নাম্বার 31। A 52 years old woman with a history of gastrectomy reports lethargy and a sore tongue. Blood test report as follows: hemoglobin 10.7, MCV 121, platelet 1,77,000, WBC মানে হচ্ছে আমার কত 5,400। মোস্ট লাইকলি কজ কি হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, ইউজুয়ালি গ্যাস্ট্রেক্টমির পরে সোর টাং, এটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ক্লু, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমার ল্যাবরেটরি ক্লু। তার লেথার্জি আছে, সোর টাং আছে, ক্লিনিক্যালি দেখে বোঝা যাচ্ছে এটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য। আবার এমসিভিও অনেক বেশি, তাহলে এটা আমার বোঝাই যাচ্ছে এটা কি অ্যানিমিয়া হবে। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যেটা আমার ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া যেটা হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সেটা হবে, ঠিক আছে। এখন এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় এরকম ক্লিনিক্যাল ক্লু না দিয়ে ল্যাব রিপোর্ট বলে দিতে পারে। এই জন্য আমি রেড সেল ইন্ডিসেস মানে এক বচনে হচ্ছে ইন্ডেক্স, সেটা হচ্ছে বহু বচনে হয়ে যাবে ইন্ডিসেস, ঠিক আছে, রেড সেল ইন্ডিসেস। 3টা, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। এমসিভি কত, নর্মাল রেঞ্জ হচ্ছে একটু আমরা জানবো, ঠিক আছে, আর আমাদের এরকম ল্যাব রিপোর্ট দিয়ে কোশ্চেনটা একটু কঠিন করে ফেলতে পারে। এমসিভি কত, খুবই সহজ, 76 থেকে 94 ইউজুয়ালি, ঠিক আছে, মানে 90-র উপরে, 90-র উপরে না, সরি 100-এর উপরে হলে আমরা মানে ধরবো এটা মেগালোব্লাস্ট, ঠিক আছে। এমসিএইচ হচ্ছে ইউজুয়াল রেঞ্জ হচ্ছে 27 থেকে 32, এবং এমসিএইচসি হচ্ছে 31 থেকে 35, ঠিক আছে। এটা হচ্ছে ফেমটোলিটার, এটার ইউনিট। এমসিএইচ হচ্ছে আমার পিকোগ্রাম, আর এমসিএইচসি হচ্ছে গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এই এমসিভি যদি বেশি দিয়ে দেয় তাহলে আমি মেগালোব্লাস্ট সাসপেক্ট করবো, ঠিক আছে।
তারপর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা সিনারিও দিয়ে, হয়তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কোনো ক্লিনিক্যাল সিনারিও না দিয়ে এমসিএইচসি এভাবেও ক্লু দেওয়া থাকতে পারে। এই জন্য আমরা রেড সেল ইন্ডিসেস গুলা একটু ভালো করে পড়বো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন ক্লিনিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পড়বেন তখন একটা কোশ্চেনে খুব প্যাচ লাগে যে আপনার রেড সেল ইন্ডিসেস, হ্যাঁ এখানে একটা কথা আছে, আচ্ছা রেড সেল ইন্ডিসেস, আচ্ছা যেটা বলছিলাম যে ওখানে একটা খুব প্যাচ লাগে যে মোস্ট ডেফিনেটিভ মার্কার কোনটা, মোস্ট ডেফিনেটিভ ইন্ডেক্স কোনটা। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মোস্ট ডেফিনেটিভ ইন্ডেক্স বললে, এই যে ইন্ডেক্স, এই কথাটা দেখে তখন বুঝবেন যে আমার যে কোনো একটা ইন্ডিসেস আসবে, ঠিক আছে। আর হচ্ছে মানে প্যাচটা লাগে এইভাবে এমসিএইচসি, ঠিক আছে। আর মোস্ট ডেফিনেটিভ মার্কার কোনটা, মার্কার হচ্ছে আমার সিরাম ফেরিটিন। এবং এই প্রশ্নটা নিয়ে ফ্রিকোয়েন্টলি কনফিউশন লাগে পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে। এটা তো সুন্দর করে পড়ানো হবে আপনাদের ওই ক্লিনিক্যাল অবস্টেট্রিক্স চ্যাপ্টারে। তারপরে আমি বেসিকে একটু বলে রাখছি, টাচ দিয়ে রাখছি, তাহলে তখন গেলে মনে পড়ে যাচ্ছে এটা তো কখনো শুনেছিলাম। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। এই যে রেড সেল ইন্ডিসেস, এগুলো আমি লিখে দিয়েছি আলাদা করে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট লাইকলি টু কজ আ প্রোলং প্রোথ্রম্বিং টাইম। আচ্ছা, প্রোথ্রম্বিং টাইমের লিস্ট লাইকলি কজ কি কি হতে পারে? দেখেন, আমার হচ্ছে লিস্ট লাইকলি কজ কি হতে পারে। কোলেস্টেটিক জন্ডিস প্রথমিং টাইমটা আমি জানি যে এখানে আমার প্রলং হয়, দিস ইজ ট্রু। ডিআইসি তে প্রলং হবে অবশ্যই ট্রু। প্রথমিং টাইম এপিডিটি সবই পারে। আচ্ছা, প্রলং অ্যান্টিবায়োটিক থেরাপিতেও হতে পারে। লিভার ডিজিজে তো ডেফিনেটলি হবে, কিন্তু অ্যাকোয়ার ফ্যাক্টর 12 ডেফিসিয়েন্সি দিস ইজ অনলি ফলস অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এসবি এর অ্যান্সার, লিস্ট লাইকলি টু কজ প্রলং প্রথমিং টাইম। দেখেন, ভিটামিন কে deficiency results from cholestatic jaundice and prolonged antibiotic therapy. আর অ্যাকোয়ার 12 ফ্যাক্টর 12 যেটা, সেটা কি করে, এপিটিটি বাড়ায়, ঠিক আছে। প্রথমিং টাইমে এপিটিটি বাড়ায়। A 43 years old lady is admitted with cholestasis secondary to a stone impacted at the level of the ampulla of Vater. Which of the following test is most likely to be predictive of bleeding diathesis at the time of BRCP of this particular patient? ঠিক আছে, এখানে আমার একদম সুন্দর একটা অপশন দাঁড়ায় তাকে আছে আমার দিকে, সেটা হচ্ছে প্রথমিং টাইম, and this will be the answer. Okay, 34. A 50-year-old male has cirrhosis and decompensated liver failure. Which of the following clotting factors is least likely to be affected? আচ্ছা, আমাকে বলেছে 50 বছর ভদ্রলোকের সিরোসিস আছে এবং ডিকম্পেন্সেটেড লিভার ফেলিয়ার আছে। এখন কোন ক্লটিং ফ্যাক্টরটা লিস্ট লাইকলি টু বি এফেক্টেড? অবশ্যই সেই ফ্যাক্টরটা যেটা লিভার সিনথেসিস করে না। লিভার সিনথেসিস করে এরকম সবগুলো ফ্যাক্টরই তো এফেক্টেড হবে। তাহলে কোন ফ্যাক্টরটা লিভার সিনথেসাইজ করে না, সেটা হচ্ছে ফ্যাক্টর 8, ঠিক আছে। এটা হচ্ছে লিস্ট লাইকলি টু বি এফেক্টেড হবে, কারণ ওরা হচ্ছে ইউজুয়ালি এন্ডোথেলিয়াল সেলে প্রোডিউস হয়। এই যে দেখেন, ফ্যাক্টর 8 is synthesized in endothelial cells of the liver rather than the liver cells itself, ঠিক আছে। লিভারের এন্ডোথেলিয়াল সেল স্পেসিফিক্যালি, কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে হেপাটোসাইট থেকে এটা তৈরি হচ্ছে না, এটা এন্ডোথেলিয়াল সেল থেকে তৈরি হচ্ছে। এই কারণে হচ্ছে এরা আমার হেপাটিক ডিসফাংশন হলে এরা less prone to be affected. Following gastrectomy, iron deficiency anemia is often seen in patients. The reason for anemia is, আচ্ছা কি বলেছে, অপশন এতে বলেছে অ্যাসিড secreted by the stomach enhances iron absorption. Iron is absorbed in the stomach. Intrinsic factor is necessary for iron absorption. Iron is released from heme inside the gastric mucosa cell. Pepsin sets iron free. আচ্ছা, এখানে দেখেন একটা মেইন কথা কি বলতে চেয়েছে যে আমার অ্যানিমিয়াটা কেন হচ্ছে গ্যাস্ট্রেক্টমি পেশেন্টের। মেইন কথা এখানে একটাই হবে একদম, কারণ অ্যাসিড সিক্রেশন হচ্ছে আমার প্রিরিকুইজিট, ঠিক আছে। যে এইচসিএলটা যে আসে গ্যাস্ট্রিক মানে স্টমাক থেকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আয়রন অ্যাবজর্পশন। তাহলে অ্যাসিড সিক্রেটেড বাই স্টমাক enhances iron absorption. This will be the answer for SBA. Okay. A 60-year-old lady presents with jaundice. Following a minor ward-based surgical procedure, she develops troublesome and persistent bleeding. Deficiency of which vitamin listed below is responsible? আচ্ছা, একজন ভদ্রমহিলার হচ্ছে জন্ডিস ডেভেলপ করেছে, একটা মাইনর বেসড ওয়ার্ড সার্জিক্যাল মানে একটা মাইনর বেসড একটা প্রসিডিউর করার পরে তার হচ্ছে ব্লিডিং আর বন্ধ হচ্ছে না। এখন কোন ভিটামিনের অভাবে হচ্ছে? বোঝা যাচ্ছে ভিটামিন কে, ঠিক আছে। কোয়াগুলেশনের জন্য লাগে মেইনলি ভিটামিন কে। আচ্ছা, আশা করি এই প্রশ্নগুলো সবাই পেরেছেন।
A patient of thalassemia with hypersplenism gone through splenectomy operation. Which organism is not responsible for post-splenectomy septicemia? আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এই প্রশ্নটা আমাদের গাইনির বই থেকে না, এটা সার্জারি বই, খুব সুন্দর করে লেখা আছে। 4টা অর্গানিজমের নাম, স্ট্রেপ্টোকক্কাস, তারপর হচ্ছে নেশারিয়া মেনিনজাইটিস, হিমোফাইলাস, ইকোলাই। ঠিক আছে, এই 4টা অপশনের কথা বলা আছে। তাহলে এই 4টা ট্রু এবং এটা ফলস। ঠিক আছে, এটা বেলি লাভ থেকে নেওয়া হয়েছে। Which is not correct regarding about temperature of our blood product? দেখেন, হোল ব্লাড 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কথা বলেছে। রেড সেল কনসেন্ট্রেট 2 থেকে 8, ফ্রেশ প্রেজেন্ট প্লাজমা -38, প্লাটলেট 2 থেকে 8। এটা দেখে বোঝা যাচ্ছে প্লাটলেটটা এটা ফলস, মানে এটা 22 এর উপরে হবে। প্রায়র প্রেসিপিটেট -30, এটা ঠিক আছে, এটা দেখেন প্লাটলেট হচ্ছে কেপ্ট এট 22 ডিগ্রি সেলসিয়াস অথবা 22 ডিগ্রি উপরে দিলেও আপনি ট্রু দিবেন। ঠিক আছে, যদি অপশনে 22 না থাকে। ইভেন এই যে রুম টেম্পারেচার কথাও বলেছে। A pregnant Rh negative mother has just delivered D positive child. Demonstration of which of the following substance would be indicated? আমরা জানি যে Rh negative mother যদি Rh positive একটা বেবি ডেলিভার করে, উইদিন 3 days আমরা অ্যান্টি-ডি দিব। উইদিন 3 days আমরা অ্যান্টি-ডি দিব। ঠিক আছে, অ্যান্টি-ডি IgG টু দা মাদার। ঠিক আছে, মাকে দিব অ্যান্টি-ডি। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি 3 দিনের কোনো কারণে মিসও হয়, এটা আমরা ক্লিনিক্যাল আরো ডিটেইলস করব, তখন আমরা সেটা 28 দিনের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, নিয়ম হচ্ছে আইডিয়ালি কিছু টাইটার বা আমার ক্লেহারবিট কেলিউশন টেস্ট, কিছু টেস্ট করে আমরা এটা করতে হয়, কিন্তু আমাদের দেশে এসব ফ্যাসিলিটিস না থাকার কারণে আমরা সরাসরি অ্যান্টি-ডি দিয়ে দিই। প্রোফাইলেকটিক ডোজে কেউ নিলেও আমরা অ্যান্টি-ডি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো? অ্যান্টি-ডি IgG টু দা মাদার, অপশন বি উইল বি দা অ্যান্সার। A 46 years old woman who was commenced on warfarin following mechanical aortic valve replacement for a congenital bicuspid valve developed skin necrosis. Deficiency of which of the following proteins could be responsible for this disorder? আচ্ছা, এই প্রশ্নটা যদি আমরা কেউ নাও পারি, আমরা মন খারাপ করবো না। ঠিক আছে, বিসিবিএস এর পরীক্ষা এরকম কিছু প্রশ্ন আসে যেটা আমি প্রথম শুনলাম, প্রথম দেখলাম, অথবা মানে একদমই আকাশ থেকে পড়লাম। ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন থাকবে এবং ইউজুয়ালি এই কোশ্চেন গুলো সেটের শুরুতে এবং শেষে এরকম জায়গাগুলোতে থাকে বেশি। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, আমরা এগুলা না পারলে তো একদমই মন খারাপ করবো না, একটা দাগিয়ে দিয়ে আসবো। আর চেষ্টা করবো যে কমন জিনিসগুলো যাতে আমার ভুল না হয়, তাহলে আমাদের পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটা ডেফিসিয়েন্সি হয় একটা প্রোটিনের জন্য, সেটা হচ্ছে প্রোটিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়। ঠিক আছে, প্রোটিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়। আমরা একটা রিডিং দিয়ে জেনে রাখবো। ঠিক আছে, প্রোটিন সি ডেফিসিয়েন্সি একটা ডিজিজ আছে, ওটাতে এই সিনারিওটা হয়। Which of the following cell types produce heparin? কোন সেল টাইপটা হচ্ছে আমার হেপারিন প্রডিউস করে? ঠিক আছে, এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? আচ্ছা, আমি তো অনলাইনে নিচ্ছি। আচ্ছা, ইউজুয়ালি মাস্ট সেল হবে। হ্যাঁ, অ্যান্সারটা হবে হচ্ছে আমার মাস্ট সেল। বেসোফিল আর মাস্ট সেলটা হচ্ছে আমার হেপারিন সিক্রেট করে। রিগার্ডিং লাইফ স্প্যান হুইচ ইজ কারেক্ট? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অফলাইনে যেরকম আমরা ইন্টারাকশন করে ক্লাসে পড়াটা সলভ হয়ে যায়, অনলাইনে এটা একটু টাফ। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সবসময় আপনি যখন অনলাইনে সলভ ক্লাস করবেন বা মেইন ক্লাস করবেন, একটা হচ্ছে আপনি ব্লুটুথ স্পিকার রাখবেন, যাতে আপনি মুভমেন্টের মধ্যেও কথাগুলো শুনতে পারেন। ঠিক আছে, বা দেখতে পারেন। চেষ্টা করবেন ক্লাসটা একটানা শেষ করে ফেলার, বিশেষ করে সলভ ক্লাস গুলো, এগুলো ভাগে ভাগে করার চেষ্টা একদমই করবেন না, তাহলে এগুলো জমে যাবে। আর পরীক্ষার প্রিপারেশন যাই হোক, রেগুলার পরীক্ষা দিবেন, এক্সাম দিবেন, সলভ মেন্টরের কথাগুলো শুনবেন, বোরিং লাগলেও শুনবেন। এর উপকারিতাটা কি সেটা পরীক্ষার 1-2 মাস আগে আপনি টের পাবেন। ঠিক আছে, দেখবেন অনেক কিছু হয়তো আপনি না পড়লেও আপনার মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, রিগার্ডিং লাইফ স্প্যান হুইচ ইজ কারেক্ট? RBC সার্ভাইভ ফর 16 to 18 weeks. দিস ইজ ট্রু। প্লাটিলেট হ্যাভ লাইফ স্প্যান অফ 20 to 30 days. এটা হচ্ছে ফলস। লাইফ স্প্যান অফ মনোসাইট, এটাও ফলস। আর মনোসাইট 72 আওয়ার্স না। হাফ লাইফ অফ নিউট্রোফিল 68 আওয়ার্স, এটাও ফলস। সাম অফ দ্য রেড সেলস আর নিউক্লিয়েটেড। আচ্ছা ঠিক আছে, এটাও ফলস। আমরা তো জানি নন নিউক্লিয়েটেড, আমাদের যত ম্যাচিউর আরবিসি আছে সব নন নিউক্লিয়েটেড। তাহলে RBC সার্ভাইভ ফর 16 to 18 weeks. দিস ইজ দি অ্যান্সার। ওকে, which is not correct? আচ্ছা, ক্লটিং ফ্যাক্টর গুলো আমরা সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টরের অল্টারনেট নাম সহ সুন্দর করে পড়ে ফেলবো। অনেক সময় আমাদের অল্টারনেট নাম দিয়ে হচ্ছে পরীক্ষার প্রশ্ন এসেছে, এই জন্য এটা আমরা সুন্দর করে পড়বো। ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, এটা ট্রু। ফ্যাক্টর 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, দিস ইজ অলসো ট্রু। ফ্যাক্টর 10 স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর, স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর হবে আসলে, এটা পাওয়ার লিখেছে। ঠিক আছে, এটাও ট্রু। ফ্যাক্টর 5 স্টেবল ফ্যাক্টর, এটা ফলস। ঠিক আছে, দিস ইজ ফলস, এটা হচ্ছে প্রো এক্সিলারেট। আর ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, এটা হচ্ছে ট্রু। আমরা মনে রাখলাম হচ্ছে ফুল পরে টুপ করে। ঠিক আছে, দ্য ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন,
তারপর হচ্ছে আপনার হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম। Okay. A 16 years old girl was seen by hematologist because she had developed skin and mucosal petechi. ঠিক আছে, তার হচ্ছে পেটেচি ডেভেলপ করেছে। তার প্রথ্রোমিন টাইম, এপিটিটি, প্লাটলেট কাউন্ট, ব্লিডিং টাইম সবই নরমাল। What would explain the skin and mucosal petechi in presence of normal PT, APTT, platelet count and bleeding time? মানে সবগুলো কাউন্ট নরমাল, কিন্তু হচ্ছে আমার পেশেন্টের কেন পিটিচি হচ্ছে, মিউকোজাল পেটেচি। তাহলে এখন দেখেন এটার কারণ কি হতে পারে। অ্যাসপিরিন ইনজেকশন না, এটা তো ফলস। ঠিক আছে, ক্রনিক অ্যালকোহলিজম এটাও ফলস। কার্বি, হ্যাঁ এটা একটা পসিবিলিটি। আমরা বাকি অপশন গুলো তাও বলবো। ইউরেমিয়া না, এটা তো আসবেই না। ভন উইলিব্রান্ড ডিজিজ এটাও আসবে না, এখানে আমার ব্লিডিং হতো। ঠিক আছে, তাহলে এখানে আমার একমাত্র অপশনই হচ্ছে স্কারবি, যে আমার ব্লিডিং প্যারামিটার গুলো, ক্লটিং প্যারামিটার গুলো সবগুলো নরমাল, তারপর আমার পেটেচি হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আমার স্কারবি। আচ্ছা, হোয়াট ইজ দ্য কজ অফ মেটাবলিক অ্যালকালোসিস ইন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কি হয়, আমাদের তো ব্লাডের মধ্যে হচ্ছে সোডিয়াম সাইট্রেট, তারপর হচ্ছে এরকম এথিলেটিং এজেন্ট থাকে। এরা কি করে, ব্লাডে গিয়ে আমার সোডিয়াম এবং সাইট্রেট এরা হচ্ছে রিলিজ করে। তো সোডিয়ামটা যখন রিলিজ করে তখন হচ্ছে কি হয়, সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে হচ্ছে আমার ব্লাড পিএইচটা বাড়ায় দেয় ইনিশিয়ালি। আর সাইট্রেটটা কি করে, যখন সাইট্রেটটা বেশি বেড়ে যায়, সাইট্রেটের হচ্ছে অ্যাসিডিক নেচার। সাইট্রেটটা যদিও এটা অ্যাসিডিক নেচার, কিন্তু ইনিশিয়ালি পিএইচটা এটাও বাড়ায় দেয়। ঠিক আছে, এরপরে আসি। দেন সাইট্রেট কি করে, আয়োনাইজড ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। আয়োনাইজড ক্যালসিয়ামের সাথে বা ফ্রি ক্যালসিয়ামের সাথে, ব্লাডে যে ফ্রি ক্যালসিয়াম এটার সাথে বাইন্ড করে ক্যালসিয়াম সাইট্রেট কমপ্লেক্স ফর্ম করে। এই কমপ্লেক্সটা হচ্ছে আমার লিভারে যায়, যখন এটা লিভারে যায় তখন সেটা ব্রেকডাউন, আবার ক্যালসিয়াম এবং সাইট্রেটে ব্রেকডাউন হয়। এই সাইট্রেটটা ক্রেবস সাইকেলে গিয়ে ডিগ্রেড হয় কি করে, বাইকার্বনেট রিলিজ করে। আর যখনই আমার বডিতে বাইকার্বনেট বেড়ে যায়, পিএইচটা বেড়ে যায়। আর বডিতে বাইকার্বনেট বেড়ে পিএইচ বাড়লে ওটাকে আমরা ইউজুয়ালি বলি মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, তাহলে এই মেকানিজম হচ্ছে আমার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এখন আমরা দেখি অপশনগুলো কি কি। ফ্লুইড ওভারলোড না, হাইপোক্যালসেমিয়া না, হাইপারক্যালেমিয়া দিস ইজ অলসো ফলস, ডিআইসি তো হবেই না। তাহলে সাইট্রেট টক্সিসিটি, দিস ইজ দ্য অ্যানসার অবভিয়াসলি। আচ্ছা, প্লাজমা কলেটাল অসমোটিক প্রেসার ইজ মেইনলি মেইনটেইনড বাই, প্লাজমা কলেটাল অসমোটিক প্রেসার মেইনলি মেইনটেইনড বাই অ্যালবুমিন, এছাড়াও গ্লোবিলিন এন্ড ফাইব্রিনোজেন, এগুলো ট্রু, কিন্তু মেইনলি হচ্ছে অ্যালবুমিন। তাহলে অপশন এ ট্রু, এবং এটা খুবই সহজ প্রশ্ন, আশা করি সবাই পেরেছে। মেইন প্রিকারসার ফর ইরাইথ্রোপয়েসিস, ইরাইথ্রোপয়েসিসের মেইন প্রিকারসার কি, ডেফিনেটলি ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন যদি আমার অপশনে থাকে আমি বাকি আর কোথাও তাকাবো না। ঠিক আছে, তাহলে আমার ইরাইথ্রোপয়েটিন হচ্ছে মেইন প্রিকারসার। আচ্ছা, এরপর আসি। A 30 years old woman with DVT was diagnosed with protein C deficiency. আচ্ছা, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, এখন প্রোটিন সি নিয়ে বলেছে, এটা হচ্ছে একটা মেজর ফিজিওলজিক্যাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, এটা ট্রু। ইট ইজ আ ভিটামিন কে ইন্ডিপেন্ডেন্ট সিরাম প্রোটিয়েজ এনজাইম। ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, ইট ইজ অ্যাক্টিভেটেড বাই প্রোথ্রম্বিন টু অ্যাক্টিভেটেড প্রোটিন। আচ্ছা, এটাও ফলস। এটা হচ্ছে কি করে, ইট ইজ অ্যাক্টিভেটেড বাই থ্রম্বিন ইনটু অ্যাক্টিভেটেড প্রোটিন সি। এরপর আসি, ইটস অ্যাক্টিভেটেড ফর্ম ইজ ইটস ইন ইটস অ্যাক্টিভেটেড ফর্ম ডিগ্রেডস ফ্যাক্টর 7 না, এটা ফলস। ইট ব্রেকস ডাউন ইনটু প্রোডাক্ট অফ সিআরপি। ঠিক আছে, এটাও ফলস। তাহলে একমাত্র ট্রু অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে একটা মেজর ফিজিওলজিক্যাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে এটাই হচ্ছে আমার এসবি এর অ্যান্সার হবে। ফলোইং হোয়ার পেন্সিল সেল ইজ ফাউন্ড, এটা আমরা সবাই জানি যে পেন্সিল সেল কোথায় পাওয়া যায়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, এই সেলগুলো আর আমার আপনার হচ্ছে যে কিছু বডি আছে, হাউল জলি বডি, তারপর বিভিন্ন বডি, এই জিনিসগুলো আমরা একটু সুন্দর করে পড়বো। ঠিক আছে, আচ্ছা, হুইচ টিস্যু ফ্যাক্টর ইনিশিয়েট অথবা ট্রিগার দ্য কোয়াগুলেশন ক্যাসকেড? কোন টিস্যু ফ্যাক্টরটা আমার কোয়াগুলেশন ক্যাসকেডকে হচ্ছে আপনার ট্রিগার করে, সেটা হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর। ঠিক আছে, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, দিস ইজ দি এসবি অ্যান্সার। বাকি সব ফলস। আশা করি এটা আমরা পেরেছি। আমরা এই কোয়াগুলেশন পাথওয়ে প্রথমে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাশাপাশি একটা চার্ট করে সুন্দর করে চিটে সহজ করে আমার মতো করে লিখে ফেলবো। ফ্যাক্টর গুলো অবশ্যই আমি নিউমেরিক্যাল ভ্যালু অথবা বাংলায় লিখবো, কারণ এই পরীক্ষার সময় এই রোমান ভ্যালু দেখে মাথা ঠিক থাকে না। ঠিক আছে, নিজের মতো করে সহজ করে লিখে পড়াটাকে গুছিয়ে ফেলবো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত পরীক্ষা দিবেন এবং সলভ ক্লাস গুলো করে ফেলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।